আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দেশে নাকি বিদেশে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। আর সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা মামলার মূল তদন্ত ভারত করবে এবং বিদেশে পালিয়ে যাওয়া আসামিদেরও তারা ফিরিয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে আজিম হত্যার কয়েকজন আসামি নেপালে অবস্থান করছে ধারণা করে সে দেশে গেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তদন্ত দল। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। দুর্নীতির অভিযোগে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু, ব্যাংক হিসাব ও স্থাবর সম্পদ জব্দের পর কোথায় আছেন তিনি, এ নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়। বিভিন্ন গণমাধ্যমে দেশত্যাগের সংবাদ প্রকাশ পাচ্ছে দুদিন ধরে। বেনজির আহমেদ কি দেশে আছেন নাকি বিদেশ গেছেন, এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী জানান তার কাছে কোনো তথ্য নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ছাত্রলীগ আয়োজিত মাদ্রাসা শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সে কি দোষ করেছে কি না দোষ করেছে সেগুলো আমাদের কাছে এখনো কোনো তথ্য নাই। আমরা এগুলি তদন্ত করছেন, তদন্তর পরে এগুলি জানা যাবে তিনি দোষী না নির্দোষী না কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন। তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি, শুধু সে নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যেহেতু হত্যাকাণ্ড ভারতে সংগঠিত হয়েছে তাই মূল তদন্ত করবে ভারত, আর হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে ফিরিয়েও আনবে সে দেশ। এই যে হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে ভারতে, কাজেই মূল যে হত্যাকাণ্ড অনুযায়ী যে মামলাটা সেটা ভারতেই হয়েছে এবং ভারত থেকে সেটা হবে এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি রয়েছে। কাজে এটা ভারত সরকারই তাদের কাছে আবেদন করবে। এদিকে আজিম হত্যাকাণ্ডের সাথে জড়িত অনেকেই নেপালে অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে সে দেশে গিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তদন্তকারী দল। ইদানিং বাংলাদেশের অনেক সন্ত্রাসী কাঠমান্ডুকে তারা ব্যবহার করছে। এর মধ্যে যে মদতদাতা শাহিন, সেও আমরা দেখেছি যে কাঠমান্ডুর মাটিকে ব্যবহার করে সে অন্য দেশে চলে গিয়েছে। আরও অন্যান্য আসামি সম্পর্কে কিন্তু আমরা এরকম তথ্য পাচ্ছি। এর আগে কলকাতায় গিয়ে সেপটিক ট্যাঙ্ক থেকে আজিমের শরীরের কিছু অংশ উদ্ধারের কথা জানান এই কর্মকর্তা। এছাড়া আগেও কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হত্যা, জুলুম, নির্যাতন, মামলা হামলার পরও গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকারের বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত আছে। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। রিপোর্ট করছেন হাসান জাবেদ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধই নয়, 1975-এর পর দেশ পুনর্গঠনে অসামান্য অবদান রেখে গেছেন বলে আলোচনা সভায় উল্লেখ করেন বক্তারা। তার রেখে যাওয়া আদর্শকে ধারণ করেই বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যাদের বিরুদ্ধে এখানে সংগ্রাম করছি, লড়াই করছি, এই লড়াইটা আপনার কোনো সাধারণ লড়াই নয়। এটা একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির লড়াই। আমাদের দেখতে হবে যে এখান থেকে কি আমরা সরে গেছি কিনা। আমরা এতটুকু সরিনি সেখান থেকে। আমরা এই লড়াই চালাচ্ছি, চলবে, এবং যতক্ষণ পর্যন্ত বিজয় অর্জন না হবে এই লড়াই আমাদের চলবে। দেশে সংকট চলছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বুদ্ধিজীবী ও পেশাজীবীদের এই পরিস্থিতিতে এগিয়ে আসার আহ্বান জানান। সাবেক আইজিপি বেনজিরের ইস্যুতেও কথা বলেন মির্জা ফখরুল। বেনজির চলে গেছে, যাওয়ার আগে তার অ্যাকাউন্টগুলো সমস্ত সে খালি করে গেছে। না, আমার প্রশ্ন যে সে কিভাবে গেল সকলের চোখের নাকের পক্ষ দিয়ে। তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাত ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি, সবাই, এটা কি আপনার মানুষকে আহম্মক মনে করেছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ তো আহম্মক না। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়ীতে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান, যার সুফল ভোগ করছে আওয়ামী লীগ।
তিনি বাকশালের মুখ থেকে এদেশে গণতন্ত্রকে বের করে এনেছেন, যে কারণে আওয়ামী লীগ আজকে রাজনীতি করার সুযোগ পাচ্ছে। চুরি, চামারি, ডাকাতি, খুন এগুলোর বিচার হবে না? অবশ্যই বিচার হবে। আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। ভিসা পেয়েও যারা মালয়েশিয়া যেতে পারেননি তাদের নেওয়ার ব্যাপারে চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন মালয়েশিয়াস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কাইসার হামিদ হান্নান জানান, কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শনকালে এক ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। জানান, কলিং ভিসায় মালয়েশিয়া প্রবেশের সময়সীমা 31শে মে শেষ হওয়ায় টিকিট না পেয়ে আসতে পারেননি 30,000-এর বেশি বাংলাদেশি কর্মী। তাদেরকে মালয়েশিয়া নিয়ে আসার ব্যাপারে দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ চালানো হচ্ছে। আমরা কর্তৃপক্ষের সাথে, মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে কূটনৈতিক এবং সব ধরনের যোগাযোগ ছিল, আছে, থাকবে, যেন আমাদের কর্মীরা যারা এসেছেন তারা যেন কর্মক্ষেত্রে কাজের নিশ্চয়তা পান। আপাতত নতুন একটি প্রোগ্রাম আমরা দেখছি না, কিন্তু তারা যেন, যারা অবৈধ আছেন তাদের প্রতি যেন একটি লেনিয়েন্ট বা খুব একটি সফট অ্যাপ্রোচ তারা গ্রহণ করেন। বাস মালিকদের সুবিধার জন্য ট্রেন বন্ধ রেখে বাস মালিকদের সুবিধা দেওয়ার অভিযোগ বিকৃত মানসিকতার পরিচয় বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম। শনিবার রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় কৃষি মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। রেলমন্ত্রী আরও বলেন, মাঝে মাঝে ইঞ্জিন বিকল হওয়ার কারণে 2-1টি ট্রেন বন্ধ রাখা হয়। বর্তমানে রেল সম্প্রসারণ হচ্ছে, রেলের নতুন নতুন বগি আসছে। ইতিমধ্যে ভারত থেকে 200 বগির জন্য চুক্তি সম্পাদন করা হয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়া থেকে আরও 260টি বগি আসবে। বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, পরিবেশ বান্ধব সোনালী আঁশ পাট বাঙালির সংস্কৃতি ঐতিহ্যের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক পাট খাতে নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন হচ্ছে। শনিবার নরসিংদী শিশু একাডেমিতে পাট অধিদপ্তর কর্তৃক আয়োজিত পাট চাষি, মিল মালিক, ব্যবসায়ী এবং পাট খাত সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পরে মন্ত্রী নরসিংদী পৌর পার্কে 3 দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন করেন। পবিত্র হজ পালনে বিশ্বের লাখো ধর্মপ্রাণ মুসল্লি হাজির হচ্ছেন সৌদি আরবে। পবিত্র হজের জন্য নিবন্ধন করা 85,000-এর মধ্যে 54,000 বাংলাদেশি মুসল্লিও পৌঁছে গেছেন সেখানে। বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা দিতে কাজ করছে হজ অফিসের অধীনে মেডিকেল টিম। এনটিভি মদিনার প্রতিনিধি ফইমো ফরহাদের পাঠানো রিপোর্ট। ইসলামের অন্যতম রুকন পবিত্র হজের আর মাত্র 2 সপ্তাহ বাকি। পবিত্র হজ পালন করতে এরই মধ্যে 54,000 বাংলাদেশি মুসল্লি মক্কা মদিনায় পৌঁছেছেন। বাংলাদেশি মুসল্লিদের স্বাস্থ্যসেবায় মদিনায় হজ অফিসের অধীনে খোলা হয়েছে ভ্রাম্যমাণ ক্লিনিক। মদিনায় হজ মেডিকেলে কাজ করছেন বাংলাদেশ থেকে যাওয়া 16 জন ডাক্তার, 10 জন নার্স, 6 জন ল্যাব টেকনিশিয়ান ও 5 জন ফার্মাসিস্ট। অনেক সন্তুষ্ট, কারণ বাংলাদেশ হজ মিশন থেকে আমাদের বিকেলবেলায় আমাদের হোটেলে গিয়ে ওনারা এক্সাম করে আসছে, অলরেডি একটা আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে আসছে। অনেক ওষুধ পাঠিয়েছেন, কোনো ওষুধের সমস্যা নাই, অভাব নাই। আমরা একেবারে 1 মাসের, 1.5 মাসের, এমনকি 2 মাসের ওষুধ দিয়ে দিচ্ছি। মদিনাতে এখানে আমাদের হাজিরা প্রথম দিকে অনেকে সরাসরি আসেন, আবার অনেকে আছে যে মক্কা থেকে আসেন, ক্রমান্বয়ে 8 দিন করে এখানে অবস্থান করেন। তো মক্কার তুলনায় মদিনাতে যদিও হাজির চাপ কম, আমরা অ্যাভারেজ 100 থেকে 150 পর্যন্ত রোগী আমরা প্রতিদিন তাদেরকে সেবা দিয়ে থাকি। বিভিন্নভাবে বিভক্ত হয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। পাশাপাশি যদি কোনো বিশেষায়িত হাসপাতালে রোগী রেফার করা হয় তাহলে অ্যাম্বুলেন্স সার্ভিসও আমরা দিয়ে যাচ্ছি। বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে হজ অফিসের ভ্রাম্যমাণ ক্লিনিকে প্রতিদিনই হাজির হচ্ছেন মুসল্লিরা। আমরা এখানে খুব বেশি পরিমাণ যে রোগীগুলো পাচ্ছি তারা হচ্ছে ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর, পায়ে ব্যথা, পা ফেটে যাওয়া, পায়ে ফোসকা পড়া, এই রোগগুলো বেশি হচ্ছে। পানি খায় না, আবহাওয়াটা অনেক গরম, কিন্তু সহ্যের মধ্যে
এরা যদি নিয়ম মানে চলে, পায়ে ফোসকা পড়ে যায়, যদি মোজা পড়ে আসে, হ্যাঁ, আর ও পানি যদি মসজিদে যাওয়ার আগে কম খেলো, কিন্তু মসজিদ থেকে আসার আগে প্রচুর পরিমাণ পানি খেতে হবে, তাহলে মসজিদে যাই বারবার বাথরুমে যেতে হবে না, ইউটিআই হবে না। এবার হজ পালন করতে গিয়ে মক্কা মদিনায় 8 বাংলাদেশি ইন্তেকাল করেছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। রিয়াদে প্রবাস বাংলা ফুটবল একাদশ এবং গোল্ডেন ওয়াটার একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এনটিভি সৌদি প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, খেলায় গোল্ডেন ওয়াটারকে হারিয়ে শিরোপা জিতে নেয় প্রবাস বাংলা। বিজয়ী এবং রানার আপ একাদশের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রবাস বাংলা ফুটবল দলের অধিনায়ক মোহাম্মদ মাহফুজ রানা 5টি গোল করে ম্যান অব দ্য ম্যাচ হন। কবি ও সাহিত্যিক শাহজাহান চঞ্চলের সভাপতিত্বে এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোল্ডেন ওয়াটার কোম্পানির স্বত্বাধিকারী ইনভেস্টর মোহাম্মদ নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন আজমিরি মামুন, চঞ্চল মাহমুদ ও কবি মোহাম্মদ মারুফ। যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবার বসেছে ক্রিকেটের বৈশ্বিক আসর। স্থানীয়দের তুলনায় টি-20 বিশ্বকাপ নিয়ে আগ্রহ বেশি দেশটিতে অবস্থানরত বাংলাদেশ, ভারত ও পাকিস্তানিদের। সাম্প্রতিক সময়ে লাল সবুজদের বাজে পারফরমেন্স ভুলতে চাইছেন প্রবাসী বাংলাদেশিরা। হতাশা ভুলে সামনে তাকাতে চান তারা। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছেন বর্ষণ কবির। মূল শহর থেকে 1.5 ঘন্টার রাস্তা। নাসাউ কাউন্টিতে সবুজ অরণ্যের মধ্যে স্টেডিয়াম হয়েছে 5 মাসের মধ্যে। শাটল বাসের মধ্যে ভারতীয় সমর্থকদের 10 জনের বিপরীতে থাকলো মাত্র 1 জন করে বাংলাদেশ সমর্থক, যারা যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারিয়ে টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে শান্তদের পাশেই থাকতে চান। আজকে মনে হচ্ছে ছোটখাটো একটা বাংলাদেশে চলে এসেছি আমরা। এখানে সবাই আমরা বাংলাদেশের ড্রেস, পোশাক এবং নতুন জামা কাপড় পরে এসেছি। উৎসব একটা ব্যাপার। এত দূরে বাংলাদেশ থেকে, এত দূরে থেকেও বাংলাদেশ টিমকে এভাবে সাপোর্ট দিতে পেরে আমরা আসলে আনন্দিত। টেক্সাসের ডালাসে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেখানেও বাংলাদেশি দর্শকদের ঢল নামার কথা। বর্ষণ কবির, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।